আজ সার্জিস হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করিয়েছে বিএনপি সরকার। এর জন্যই বর্তমান নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সার্জিস হাসনাত সকলের ঘুম হারাম হয়ে গেছে। এদিকে আজ উসমান হাদি মামলায় সার্জিস হাসনাত সহ 4 জন সমন্বয়ককে গ্রেফতার করিয়েছে তারেক রহমান। এই নিয়ে দেশে নতুন পরিস্থিতি হয়, দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় এই মামলার সাথে সার্জিস হাসনাত জড়িত থাকায়। দর্শক, গত ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়েছে, 17 তারিখে নতুন সরকার শপথ নিয়েছে। সেনাপ্রধান বলেছিলেন নতুন সরকারের শপথের পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। 17 তারিখে নতুন সরকার শপথ নেওয়ার পরে ফেব্রুয়ারি চলে গেছে, মার্চের প্রায় অর্ধেক চলে যেতে শুরু করেছে। কলকাতার অলিগলি থেকে হঠাৎ খবর এলো ধরা পড়েছে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড খুনি। কিন্তু এই গ্রেপ্তারের খবরের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়াবহ জালিয়াতি? বাংলাদেশের রাজনীতির পরবর্তী গতি প্রকৃতি স্পষ্ট হয়ে গেল। জাতীয় সংসদ অনিবার্যভাবে ব্যর্থ হবে এবং রাজনীতির সমস্ত হিসাব নিকাশ হবে রাজপথে। নির্দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিশাল কোনো রাষ্ট্রীয় পাপ করে ফেলেছেন, যেন তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজের লোককে মন্ত্রী বানাচ্ছেন। আমি একজন 5ই আগস্টের একজন যোদ্ধা, যে যোদ্ধা মুখ দিয়ে বলতে এখন আমার লজ্জা লাগে। যে মেধা আর কোঠার নাম করে বাংলাদেশের মানুষের সাথে ওরা ধোকা দিছে, মানুষের সাথে যে বেইমানি করছে, সমন্বয়করা বেইমানি করেছে দেশের জনগণের সাথে। এইটা এখন দেশের প্রত্যেকটা জনগণ সরাসরি বলতেছে। এইদিকে দেখতে পারি তারেক রহমান আজকে সার্জিস হাসনাত, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি এদের বিরুদ্ধে কঠিন একটি অ্যাকশন নেয় উসমান হাদির মামলা নিয়ে। আপনারা জানেন উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতে গ্রেপ্তার হয়েছে। তারা ভারতে গ্রেপ্তার হওয়ার পর তাদের নিজের মুখে এই সার্জিসদের নাম বলে এবং আরো অসংখ্য আসামির নাম বলে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই সার্জিস হাসনাতের খারাপ অবস্থা এবং বিএনপি সরকার এই পদক্ষেপ নিয়ে কতটুকু সঠিক কাজ করেছে বা বেঠিক কাজ করেছে সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। গ্রেপ্তার করা হোক সার্জিসকে, গ্রেপ্তার করা হোক শিবিরের সেই বড় নেতাকে, গ্রেপ্তার করা হোক যে বা যারা নাকি এটার মূলত মাস্টারমাইন্ড তাকে। এখন বিএনপি সরকার কি তাদেরকে গ্রেফতার করবে? যেই জুলাই যোদ্ধারা কোঠানা মেধার আপনার ভিত্তিতে আন্দোলন শুরু করেছিল, যে আন্দোলনে নাকি ছিল যে আপনার কি বলে মুক্তিযোদ্ধার নাতিপতিরা তাদের কোনো পড়াশোনা বা এডুকেশন ছাড়াই তারা একটা বড় কোনো চাকরি পেয়ে যাবে, সেইটার কি বলে প্রতিবাদ তারা যে মিছিলটি করেছিল আপনার কোঠানা মেধা, সেই কোঠানা মেধার নিয়ে কি তারা আসলে বসতে পেরেছে? বলুন, বাস্তবে কি সেটা রূপ দিতে পারছে নাকি বলুন আপনি? হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের মন্ত্রিত্ব সেই চেয়ারটি পাওয়ার জন্য আসিফ ভুঁইয়া থেকে শুরু করে আরো অনেকেই বর্তমান তারা সাধারণ মানুষের জীবনের বিনিময়ে কি তারা সেই চেয়ারটি অর্জন করেনি? আপনার সেই কোঠানা মেধার চেয়ারটি কি আপনাকে দিতে পারছে? বলুন, অন্তর্বর্তীকালে সরকার কি সেই নিশ্চয়তা কি আপনাকে দিতে পারছে কিনা? তারা জনগণের ম্যান্ডেট নেয় নাই, তারা আপনার আমাদের বাংলাদেশের সম্পত্তি নষ্ট করে, মেট্রো রেল পুড়িয়ে বাংলাদেশের আপনার সম্পদ নষ্ট করে ধ্বংস করে সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়, সাধারণ জনগণের রক্তের বিনিময়, জানের বিনিময় তারা উইদাউট ম্যান্ডেট ছাড়াই তারা মন্ত্রিত্বর চেকটি তারা পেয়ে কোটি কোটি টাকা বহির্দেশে আপনার বিটকয়েনের মাধ্যমে পাচার করে দিচ্ছে। এটাই কি আপনাদের অর্জন নাকি? বলুন, এটাই কি আপনাদের অর্জন? কাজেই এই শিবিরের নেতার এই মুখ জবানিকে কেন্দ্র করে বর্তমান তাদেরকে গ্রেফতার করা হবে। তিনি যাদের যাদের নাম বলল, বিএনপি সরকার এখন সেই পদক্ষেপ গ্রহণ করবে কিনা? জনাব সার্জিস আলমের এই কথাটা আমরা শুনে আসি। বাট আমার মানে এটা যদি মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয় ঢুকে গেছে, পোলাপান মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওইখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে চলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানো সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে? হ্যাঁ, আর তখন শত শত আন্দোলন। দেখুন, সার্জিস আলমের কথাটা কেন বলেছিল আপনারা অনেকেই অবগত আছেন, আপনার ভিডিওটি ভাইরাল, কারণ তারা যে কথাই বলুক না কেন সেটা ভাইরাল হয়। কথা হচ্ছে তারা কেন বলছে যে আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম। কারণ কি জানেন, এই ইউনূস সরকারের অধীনে আপনার নিজস্ব তাদের ব্যক্তিগত বেডরুমের সরকার ছিল, বেডরুমের সেই সরকার দিয়ে যা ইচ্ছা তাই রুমের বাহিরে সমস্ত কিছু করাই তাদেরই হাতের মুঠোই ছিল। কাজেই তারা তো বলবেই
আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম, কেননা ইউনূস সরকারের আমলে তো আর কেউ পুলিশ গণহত্যার বিচার চাইতে পারেনি। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন নৃশংসভাবে তারা চালিয়েছে, সেটার বিচারের দাবি তো কেউ করতে পারেনি। এখন তো সবাই চাচ্ছে, আর চাওয়া মানে হচ্ছে বিএনপি সরকারও চাচ্ছে ইউনূস সরকারের আমলে যেভাবে দাবায় রাখা হয়েছিল, বা আসিফ নজরুল উনি 8 আগস্টে যেভাবে আইন করে নিষিদ্ধ করেছিল, আপনি এই সরকারের এগেনস্টে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবেন না। আর বর্তমান বিএনপি সরকার কি বলছে, জনাব মির্জা ফখরুল সাহেব উনি কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে কি বলছে, প্রয়োজন হলে পুনরায় আবারও তদন্ত করা হবে। যদি তদন্ত করা হয় তাহলে তো এনসিপিটা ফেসে যাবে। এর জন্যই বর্তমান নাসির উদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত সকলের ঘুম হারাম হয়ে গেছে যে আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম। যেহেতু আমাদের বেডরুমের গভর্নমেন্ট ছিল, ভালো তো থাকারই কথা, তাই না? কথা হচ্ছে বর্তমান শিবিরের সেই নেতা যার বক্তব্যটি আপনার শুরুতেই শুনলেন, তাকে গ্রেফতার করা হলে তার পিছনে বা তারা আসলে যাদের নেতৃত্বে কাজ করেছে তাদেরকেও তো গ্রেফতার করা প্রয়োজন। তার নিজের মুখের কথা যে তারা তাদের কথাই শুনেছে। কারা? সার্জিস হায়দার হাইকমান্ড, অন্তর্বর্তী গভর্নমেন্টের তথাকথিত জোলাই জোতার, যারা নাকি হাই কমান্ডে ছিল। এখন তাদের কি গ্রেফতার করবে? বাংলাদেশের রাজনীতির পরবর্তী গতি প্রকৃতি স্পষ্ট হয়ে গেল। জাতীয় সংসদ অনিবার্যভাবে ব্যর্থ হবে এবং রাজনীতির সমস্ত হিসাব নিকাশ হবে রাজপথে। সংসদ ভিত্তিক রাজনীতির যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এমনকি আমিরে জামাত যেটা খুব জোরালোভাবে চেষ্টা করছেন যে আমরা সেই পুরনো রাজনীতিতে ফিরে যাব না, কথায় কথায় রাজপথে নামা, হরতাল, অবরোধ, বিক্ষোভ এর মাধ্যমে সরকারকে বাধ্য করা, একটা অস্থির পরিস্থিতি, গ্রেপ্তার, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গরম পানি, মরিচ, মানে এগুলো যেন আর ফিরে না আসে। আমরা যে কোনো সমস্যা সংসদে আলোচনা করব এবং সংসদে জনগণের সমস্ত দাবি দেওয়া, হিসাব নিকাশ এগুলো সমাধান করব। এটা আমিরে জামাতের থিওরি এবং অনেকেই চেয়েছিলেন যে বাংলাদেশটা সেই জায়গায় আসুক। যেমন ইউরোপ, আমেরিকায় আপনি উন্নত দেশগুলোতে দেখবেন সংসদে অনেক ক্ষেত্রে তুমুল ডিবেট হয়, কিন্তু রাজনীতি রাজপথে করায় না। আপনি ইউকেতে যান, দেখবেন হরতাল, অবরোধ, রাজপথে তুমুল আন্দোলন না, একদম বিচ্ছিন্ন দুই একটা ঘটনা মাঝে মাঝে, তাও নন পলিটিক্যাল বিভিন্ন আউটফিট রাজপথে দুই একটা আন্দোলন করে অত্যন্ত সীমিতভাবে। তাদের রাজনীতির জায়গাটা পার্লামেন্ট, রাজপথে তাদের কোনো রাজনীতি নেই। আর বাংলাদেশে এই 24 পরবর্তী বিপ্লবের পরও আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি গতিপথ অত্যন্ত স্পষ্ট যে না, সংসদ ব্যর্থ হবে, সংসদ কিছুই না, রাজনীতির হিসাব নিকাশ হবে রাজপথে। সংসদে কোনো কিছুর সমাধান হওয়ার মিনিমাম সম্ভাবনা দেখি না। দর্শক, এটা টের পেয়েছেন অলরেডি বিএনপি, জামাত, এনসিপি। নাহিদ ইসলাম বলেছেন সংসদে আলোচনার পথ সংকুচিত করলে রাজপথে আন্দোলন। এখন তিনি কন্ডিশন দিয়েছেন সংসদে আলোচনার পথ সংকুচিত করলে, আর আমি বলবো যে সংসদে আলোচনার পথ ডেফিনেটলি সংকুচিত, বা সংসদে আলোচনা করতে পারবেন কিন্তু এর কোনো ভ্যালু নেই, এটা কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না। কারণ কি দেখেন, বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে সংসদ কোনো গুরুত্ব বহন করে না। কেন? এটা বুঝতে সংবিধান বিশেষজ্ঞ, সংসদের কার্যপ্রণালী বিধি বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। সিম্পল হিসাব, বিএনপি যে কোনো বিল, যেহেতু তাদের 2/3 ব্রুট মেজরিটি আছে, যে কোনো বিল সংবিধান সংশোধন থেকে শুরু করে যে কোনো বিল ইচ্ছা মতো পাশ করাতে পারবে। তাতে জামাত, এনসিপির এমপিরা ওয়াকআউট করুক আর মারামারি করুক আর চিৎকার চেঁচামেচি করুক, আর সংসদে যাক বা না যাক, চোখ বুঝে যা ইচ্ছা তা পাশ করাতে পারবে। আমি একজন 5ই আগস্টের একজন যোদ্ধা, যে যোদ্ধা মুখ দিয়ে বলতে এখন আমার লজ্জা লাগে। যে মেধা আর কোঠার নাম করে বাংলাদেশের মানুষের সাথে ওরা ধোকা দিছে, মানুষের সাথে যে বেইমানি করছে, মানে আমরা যদি বুঝতাম আমরা কেউ রাস্তা নামতাম না। আসিফ মাহমুদ যে 1000 কোটি টাকা দুর্নীতি করছে এটাও সবাই জানে। আসলে কি, আমি একটা কথা বলি, আমি চোর না, আমার কেউ চোর বললেও আমার যাবে আসবে না। আর কেউ যদি আমার প্রশ্ন করে যে আপনি চোর কিনা, তাহলে আমি তাকে ঠান্ডা মাথায় বুঝাতে পারবো, আমি যদি চোর হয়ে থাকি আমার চোরের একটা এভিডেন্স দেন, বা আমার চোরের একটা প্রমাণ দিয়ে প্রমাণ করেন যে আমি চোর, কিন্তু আমি পালা যাবো না। তো আসিফ মাহমুদের কাছে ম্যাগজিন আছে, এটা এয়ারপোর্টে ধরা গেছে, এটা পুরো বিশ্ব জানে। এবং আসিফ মাহমুদ যে 1000 কোটি টাকা দুর্নীতি করছে এটাও সবাই জানে। আর ও যে কোটি টাকার গাড়িতে ঘুরতেছে সেটা যে বন্যার টাকা থেকে নিয়ে বিভিন্নভাবে আপনার কি বলে এটাকে অসৎ পথের টাকা কামাই, এটাও কিন্তু বাংলাদেশে সবাই জানে। তো আমি একজন সাধারণ নাগরিক এবং আমি একজন 5ই আগস্টের একজন যোদ্ধা, যে যোদ্ধা মুখ দিয়ে বলতে এখন আমার লজ্জা লাগে। তো আমি যোদ্ধা হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ওকে প্রশ্ন করতেই পারি, কারণ যে মেধা আর কোঠার নাম করে বাংলাদেশের মানুষের সাথে ওরা ধোকা দিছে, মানুষের সাথে যে বেইমানি করছে, সেই বেইমানির মানে আমরা যদি বুঝতাম আমরা কেউ রাস্তা নামতাম না। কিন্তু আমরা যে বেইমানের সাথে, রাজাকারের সাথে এইভাবে রাস্তায় নেমে এত বড় একটা আন্দোলনকে আমরা মানে সঠিক পর্যায়ে নিয়ে গেলাম, দেশটাকে একটা স্বৈরাচারের থেকে উদ্ধার করলাম, এরা কখনো আমাদের নাম বলে না। শুধু তাই না, এরা
কিছু জিনিস নিয়ে বিজনেস করে। এক নম্বর হলো গিয়ে এরা হাদির হত্যা নিয়ে অনেক দিন বিজনেস করছে। যখন হাদি হত্যার আসামি গ্রেফতার হয়েছে তখন কিন্তু এদের মুখ থেকে কোনো কথা নেই। তার কারণ কি দুইটা, একটা হলো গিয়া যে এক হয়তো এরা জড়িত আছে খুনের সাথে, আর নয়তো এদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এই কারণে, যার কারণে এদের মুখ থেকে কোনো কথা বের হয় না যে এই হাদির ব্যাপার নিয়ে। তাহলে এরা যে প্রত্যেকটা জিনিসের পিছনে এদের যে দুর্নীতি জড়িত আছে, এটা আজকের এই পালায় যাওয়াটা এটা ক্লিন করে দিচ্ছে। কারণ যেহেতু আসিফ মাহমুদকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার ম্যাগজিন কোথায়, মেশিন কোথায়, এই কথার উত্তরটা আমার সে আমাকে দেয় নাই। যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোটি টাকার গাড়ি কিভাবে পেলেন, সে এটার উত্তর দেয় নাই। এমনকি লাস্ট ফিনিশিংয়ে তার যে ভাড়া করা মিডিয়া আছে কিছু যারা এনসিপির হয়ে কাজ করে, সেই মিডিয়ারা আমাকে এক ধরনের হ্যারাস করছে। আমি বর্তমানের যে প্রধানমন্ত্রী আছে জনাব তারেক রহমান স্যারের কাছে একটা জিনিস অনুরোধ করব, এনসিপিকে একটু লাগাম টেনে ধরেন স্যার। আর নয়তো এরা যেভাবে করে সাধারণের উপরে মানে হায়নারের মতো অ্যাটাক করে, হায়নারের মতো ঝাঁপিয়ে পড়ে স্যার, তাহলে আমরা সাধারণ মানুষরা সামনে আরও ভয়াবহ পরিস্থিতি দেখব। শুধু তাই না স্যার, এই দক্ষিণের যদি মেয়রের পদে ও দাঁড়ায়, আমি সাধারণ যারা আমার বাসিন্দা আছেন আমার দক্ষিণে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে যার কাছে অস্ত্র আছে, যার কাছে দুর্নীতির টাকা আছে, যে বন্যার মতো টাকা মেরে খায়, এমনকি আজকেও প্রেস ক্লাবের মধ্যে অনুদানের জন্য মানে এত সুন্দরভাবে বলতেছে যে তার চরিত্র মানে কোনো দাগ নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র, এইভাবে কোনো অনুদান চাচ্ছে, এই টাকাতে মারবে না তার কোনো গ্যারান্টি নাই। শুধু দক্ষিণের সাধারণবাসীদের একটা কথাই বলবো যে কোনোভাবে যেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের দক্ষিণের মেয়র না হতে পারে, দাঁড়াতেও না পারে। আর আমি যেহেতু দক্ষিণের একজন বাসিন্দা, আমি ওয়াদা করতেছি ওর মতো সন্ত্রাসীকে দক্ষিণের মেয়র তো দূরের কথা, দক্ষিণের একটা রাস্তার ঝাড়ু দেওয়ার জন্য ও দাঁড়াতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আজকের এই ঘটনাটাকে নিয়ে আমি মামলা করব। এখন যদি আমার প্রশাসন আমার মামলা না নেয়। কলকাতার অলিগলি থেকে হঠাৎ খবর এলো ধরা পড়েছে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড খুনি। কিন্তু এই গ্রেপ্তারের খবরের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়াবহ জালিয়াতি? যে খুনিদের ধরতে ভারতের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার ব্যর্থ হলো, সেখানে বাংলাদেশের একটি সংস্থা কিভাবে জাদুকরি তথ্য দিল? এটি কি আসলেই ন্যায় বিচার, নাকি পর্দার আড়ালের এক সুগভীর ষড়যন্ত্র? আজ আমরা উন্মোচন করব এমন কিছু নথি এবং ভিডিও প্রমাণ যা দেখলে আপনার রক্ত হিম হবার অবস্থা হবে। ওসমান হাদি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এক অনন্য আইকনিক ফিগার। কেন তাকে মরতে হলো? কারণ তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার ধরন ছিল অত্যন্ত পেশাদার। যে নিপুণতায় খুনিরা কাজ সেরে সীমানা পার হয়ে গেল, তাতে স্পষ্ট বোঝা যায় এর পেছনে সাধারণ কোনো অপরাধী চক্র নয়, বরং কোনো রাষ্ট্রীয় মদতপুষ্ট মাস্টারমাইন্ড কাজ করেছে। জনমনে একটি জোরালো ধারণা প্রচলিত যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এই খুনের সাথে সরাসরি যুক্ত। সংস্থাটির অতীত ইতিহাসও খুব একটা ধোয়া তুলসী পাতা নয়। গুম, খুন আর অপহরণের দায় তাদের সাবেক 5 জন প্রধান আজ আন্তর্জাতিকভাবে পলাতক। এখন প্রশ্ন হলো, যারা খুনের কারিগর তারাই কি খুনি ধরিয়ে দেওয়ার নাটক সাজাচ্ছে? বাংলাদেশের সাধারণ মানুষের মনে এখন তীব্র সন্দেহ, খুনিরা কি সত্যিই সীমান্ত পার হয়েছিল, নাকি তাদের সুকৌশলে পার করে দেওয়া হয়েছিল কোনো এক নীল নকশা বাস্তবায়নে? এই হত্যাকাণ্ডের ধরন বিশ্লেষণে দেখা যায় খুনিরা অত্যন্ত ঠান্ডা মাথায় পলায়ন করেছে। তারা জানতো কোথায় তাদের সেফ হাউস, তারা জানতো কোন রুট দিয়ে ভারতে ঢুকলে কারো নজরে পড়তে হবে না। এই লেভেলের প্রফেশনালিজম কেবল তখনই সম্ভব যখন কোনো বড় গোয়েন্দা সংস্থার ছত্রছায়া মাথার উপর থাকে। ওসমান হাদিকে থামিয়ে দেওয়া মানে ছিল একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া। আর সেই কাজটি যারা করেছে তারা এখন নিজেদের দায় এড়াতে নতুন এক নাটকের জন্ম দিচ্ছে। ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়েছে এটি প্রমাণ করতে ওয়াগের পথ থেকে শুরু করে ভারতের বিভিন্ন স্থানের ছবি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো তার রীতিমতো রহস্যজনক। প্রশ্ন জাগে, খুনিরা যখন পালাচ্ছিল তখন সেই মুহূর্তের হাই ডেফিনিশন ছবি গোয়েন্দাদের কাছে কিভাবে আগেভাগে পৌঁছে গেল? তারা কি খুনিদের প্রতিটি পদক্ষেপ আগে থেকেই জানত? গ্রেপ্তারের পর নাটক আরও জমে উঠল। আইএসপিআর হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের বড় বড় পত্রিকাগুলোতে বিবৃতি পাঠালো যে ডিজিএফআই এর দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের ভেতরকার গোপন তথ্য ঢাকা ক্যান্টনমেন্টের গোয়েন্দারা জানেন, কিন্তু ভারতের পুলিশ জানে না। প্রথম আলো শুরুতে এই খবর প্রকাশ করলেও রহস্যজনকভাবে পরে ডিজিএফআই শব্দটি মুছে দেয়। এডিটর সাহেব কেন এই সেন্সরশিপের আশ্রয় নিলেন? কার ইশারায় এই নীল নকশা এডিট করা হলো? এটি কি কোনো রাষ্ট্রীয় চাপের মুখে করা হয়েছে, নাকি ডিজিএফআই নিজেই তাদের নাম সরিয়ে নিতে বলেছে যাতে মানুষের মনে সন্দেহ দানা না বাঁধে? একটি সিভিল হত্যাকাণ্ডের বিষয়ে কেন সামরিক গোয়েন্দা সংস্থা এত বেশি সক্রিয়, সেই প্রশ্নটি আজ এড়িয়ে যাবার কোনো উপায় নেই। রাষ্ট্র পরিচালনার নির্দিষ্ট কিছু রীতি থাকে। কোনো সিভিল খুনের মামলার আসামি বিদেশের মাটিতে ধরা পড়লে কথা বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেনাবাহিনী বা ডিজিএফআই সরাসরি কৃতিত্ব নিচ্ছে। এমনকি দেশের নামী মিডিয়াগুলো প্রচার করছে যে ডিজিএফআই প্রধান নাকি ইন্ডিয়া গিয়ে চাপ সৃষ্টি করেছেন। এটি কি কোনো জেমস বন্ডের সিনেমা? বাস্তব রাষ্ট্র কি এভাবে চলে? গোয়েন্দা প্রধান আরেক দেশে গিয়ে চাপ দেবেন আর অমনি খুনি ধরা পড়বে। এটি আক্ষরিক অর্থে
অর্থেই হাস্যকর। যদি তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার হবে তবে সেই তথ্য আগে পুলিশ চ্যানেল বা ইন্টারপোলের মাধ্যমে পাঠানো হলো না কেন? আন্তর্জাতিক রীতি অনুযায়ী এক দেশের গোয়েন্দা সংস্থা অন্য দেশ দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সার্জিস হাসনাতের বিরুদ্ধে যে কঠিন একটি অ্যাকশন এসেছে, এইসব নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোন আপনাদের ক্যামেরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।